রাত থমথমে। মেঘনা নদীর পাড়ে অবস্থিত বিশাল এক রহস্যময় চৌধুরী ভিলা। বাড়ির সদর দরজা খোলার শব্দে লিভিং রুমে বসে থাকা সবার নজর সেদিকে গেল। জরাজীর্ণ একটা সাধারণ ব্যাগ কাঁধে ঝুলিয়ে ভেতরে ঢুকলো এক যুবক। পরনে সাধারণ জিন্স আর সস্তা ফতুয়া, মুখে হালকা দাড়ি, চোখে এক অদ্ভুত গভীরতা। সে জীবন আহমেদ। দীর্ঘ 12 বছর পর নিজের বাড়িতে পা রাখলো সে। রাবিয়া বেগম সোফা থেকে উঠে দাঁড়িয়ে, ঠোঁটে কুৎসিত উপহাসের হাসি। আরে দয়া হলো তাহলে, 12 বছর পর রাজপুতের পথ ছেড়ে বাড়ি ফিরলেন। তা কোন জেলের ভাত খেয়ে এতদিন পর বাবার সম্পত্তি ভাগ নিতে আসা হলো? জাহিদ হাতে দামি ঘুড়ি ঘোরাতে ঘোরাতে উপহাসের সুরে। মা, তুমিও না? ও তো রাস্তার ভিখারি। শুনলাম কোনো এক ছোটোখাটো কোম্পানিতে কেরানির চাকরি করে। চেহারা দেখছো? মনে হচ্ছে জেল খেটে বের হওয়া আসামি। জীবন আহমেদ শান্ত গলায় ব্যাগটা মেঝেতে রেখে, মা, আমি সম্পত্তির ভাগ নিতে আসিনি। বাবার শরীরটা খুব খারাপ শুনলাম, তাই দেখতে এলাম। আসলাম চৌধুরী সোফায় বসে চুরুট টানতে টানতে বলল, বাহ, বাবার জন্য এত খুব দরদ উঠেছে। আশরাফ ভাই তো এখন পঙ্গু, নড়তে পারেন না। তোর মতো আপদকে দেখার জন্য উনি বেঁচে নেই। ত্রিধা চৌধুরী হঠাৎ সিঁড়ি দিয়ে নামতে নামতে তীক্ষ্ণ গলায় বলল, বাবা, ফুপা এখনো বেঁচে আছেন, আর জীবন ভাইয়া এই বাড়ির বড় ছেলে। ওনাকে এভাবে অপমান করার অধিকার তোমাদের কেউ দেয়নি। দ্বিধা, তুই আমাদের বাড়ির ভেতরের বিষয়ে একদম কথা বলবি না। আসলাম, তোর মেয়েকে সামলা। ও ভুলে যাচ্ছে ও কার নুন খাচ্ছে। ত্রিধা চৌধুরী জীবনের চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই চোখের গভীরতা কোনো সাধারণ কেরানির হতে পারে না। এই চোখে অন্য কিছু আছে। ত্রিধা এরপর মুখে বলল, আমি শুধু সত্যিটা বলছি ফুপি। ঠিক আছে ত্রিধা, আমি অভ্যস্ত। আমার পুরনো ঘরটা কি এখনো আছে মা? নাকি ওটাও কারো গুদাম ঘর বানিয়েছো? ওই ছোকরা, বড় আম্মার সাথে গলা নামিয়ে কথা বল। বেশি বাড়াবাড়ি করলে ঘাড় ধরে মেঘনা নদীতে ফেলে দেব। জীবন আহমেদ রফিক কালার দিকে এক মুহূর্ত তাকালো। জীবনের চোখে সেই শীতল চাহনি থেকে রফিক কালা অজান্তে এক পা পিছিয়ে গেল। জীবন শান্ত স্বরে বলল, রফিক ভাই, মেঘনা নদীর গভীরতা অনেক, সাবধানে থেকো। কখন কে ডুবে যায় বলা যায় না। ছোট বাজান, তুমি ফিরেছো? আল্লাহ আমার ডাক শুনেছে। চলেন বাজান, আপনার ঘর আমি পরিষ্কার করে রেখেছি। রেশমা রহমতের পেছন থেকে উকি দিয়ে ফিসফিস করে, রহমত চাচা, জলদি চলেন। বড় আম্মার রেগে গেলে কিন্তু আজ রাতে আমাদের কপালে ভাত জুটবে না। জীবন রহমত আলীর সাথে দোতলার অন্ধকার কোণের ঘরটার দিকে এগিয়ে গেল। ত্রিধা দূর থেকে জীবনের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মনে খটকা বাড়ছে। মধ্যরাত, পুরো চৌধুরী ভিলা নিস্তব্ধ। জীবন তার অন্ধকার ঘরে বসে আছে। ঘরের ভাঙা জানালা দিয়ে বাইরের মেঘনা নদী দেখা যাচ্ছে। হঠাৎ জীবনের পকেট থেকে একটি অতি আধুনিক এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল কোড রেড। জীবন ফোনটা কানে দিল। তার গলার আওয়াজ পুরোপুরি বদলে গেছে। এখন তা এক ইস্পাত কঠিন কমান্ডিং অফিসারের কণ্ঠ। জয় হিন্দ, কর্নেল জীবন স্পিকিং। আপডেট বলো মেজর তারেক। স্যার, আমাদের ইন্টেলিজেন্সি রিপোর্ট একদম 100% সঠিক। আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র ব্ল্যাক ডট এই চৌধুরী ভিলার পেছনে গোপন ঘাঁটি ব্যবহার করে আজ রাতেই একটা বড় চালান নদীপথে দেশে ঢোকাচ্ছে। আর এর মাস্টারমাইন্ড আসলাম চৌধুরী ও তার বোন রাবেয়া। আমি ঠিক সময়ে স্পটে পৌঁছেছি তারেক। ওরা ভাবছে আমি ওদের অবহেলিত, পঙ্গু হয়ে যাওয়া সৎ ছেলে। এই ছদ্মবেশটাই আমার সবচেয়ে বড় অস্ত্র। ওদের পুরো গ্যাংকে আমি এক ফ্রেমে ধরব। স্যার, আপনার জীবনে ঝুঁকি আছে। আসলামের সাথে কিছু লোকাল ক্রিমিনালও আছে। আমরা কি ব্যাকআপ পাঠাবো? না, এখনই আর্মি মুভমেন্ট করলে ওরা সতর্ক হয়ে যাবে। আমি নিজের ভেতর থেকে ওদের ফান পাচ্ছি। তোমরা শুধু বর্ডার আর নদীপথের কর্ডন ধরে রাখো। ওভার আউট। ফোনটা পকেটে রেখে জীবন যেই ঘরের দরজা খুলে করিডোরে বের হতে গেল,
অমনি দেখলো দরজার ঠিক বাইরে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। জীবন চৌকিতে নিজের পজিশন নিল। অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, ত্রিধা। জীবনের খুব কাছে এসে ফিসফিস করে, এত রাতে কার সাথে কথা বলছিলেন জীবন ভাইয়া? আর আপনার গলার আওয়াজ অমন বদলে গেল কেন? আপনি আসলে কে? জীবন মুহূর্তের মধ্যে নিজের কঠিন ভাব লুকিয়ে আগের সেই দুর্বল ও শান্ত ছেলের রূপ নিল। ত্রিধা, তুমি ঘুমাওনি? আসলে পুরনো বন্ধুদের কথা মনে পড়ছিল, তাই ফোনে একটু জোরে কথা বলছিলাম। আমার সাথে নাটক করবেন না। আমি আপনাকে 12 বছর আগে দেখেছি, আর আজকের এই জীবন সম্পূর্ণ আলাদা। আপনি এখানে কোনো সাধারণ কেরানি হয়ে আসেননি। এই চৌধুরী ভিলার দেওয়ালে দেওয়ালে অনেক রহস্য, অনেক রক্ত লেগে আছে। আপনি এখানে কেন এসেছেন? ঠিক তখনই নিচের তলা থেকে একটা বিকট শব্দ হলো, যেন ভারী কোনো কিছু আছড়ে পড়লো মেঝেতে। সেই সাথে শোনা গেল আশরাফ চৌধুরীর গোঙানির আওয়াজ। রহস্যের পর্দা খুব দ্রুতই উঠবে ত্রিধা, কিন্তু এখন নিচে যাওয়া দরকার। বাবার কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। জীবন আর ত্রিধা দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। অন্ধকার চৌধুরী ভিলার ড্রয়িং রুমে তখন মোমবাতির আলোয় আসলাম, রাবেয়া আর জাহিদ কোনো এক কুৎসিত ষড়যন্ত্রে লিপ্ত। রাত 1টা। ড্রয়িং রুমে একটা ভাঙা ফুলদানি পড়ে আছে। প্যারালাইজড আশরাফ চৌধুরীকে হুইলচেয়ার থেকে টেনে মেঝেতে ফেলে রাখা হয়েছে। রাবেয়া আর জাহিদ ক্রূর হাসি মুখে দাঁড়িয়ে আছে। জীবন আর ত্রিধা সিঁড়ি দিয়ে দ্রুত নেমে এলো। ছুটে গিয়ে বাবাকে মেঝে থেকে তুলতে তুলতে চোখে কৃত্রিম ভীতি ও কষ্ট এনে, বাবা, এ কি অবস্থা আপনার? মা, তোমরা বাবাকে এভাবে মেঝেতে ফেলে রেখেছো কেন? রাবিয়া বেগম পা দিয়ে জীবনের হাতটা ঠেলে সরিয়ে দিয়ে কর্কশ গলায়, আহারে দরদি ছেলে আমার, তোর ওই পঙ্গু বাপ রাগ করে হুইল চেয়ার থেকে নিজেই লাফ দিয়েছে। আমাদের দোষ দিয়ে লাভ নেই। জীবনের পিঠে একটা লাথি মারার ভঙ্গিতে পা বাড়িয়ে উপহাস করে, ওই কেরানি, বেশি বড় বড় কথা বলিস না। এই বাড়িতে থাকতে হলে তোকে চাকরের মতো থাক। যা, তোর বাপের গো থেকে মলমূত্র পরিষ্কার করে গা, যা। জাহিদ ভাইয়া, নিজের সীমার মধ্যে থাকো। ফুপি, তোমরা এতটা নিচে নামতে পারো তা আমার জানা ছিল না। আসলাম হঠাৎ ড্রয়িং রুমের কোণ থেকে ফোনের কথা বলতে বলতে এগিয়ে এলো। আসলাম চৌধুরী, ত্রিধা চুপ কর। ফোনের ওপার থেকে কোনো এক গম্ভীর কণ্ঠের কথা শুনে আসলাম বলল, হ্যাঁ বস, মাল খালাস হচ্ছে, ঘাট রেডি, কোনো ঝামেলা হবে না। ফোন রেখে জীবনের দিকে তাকিয়ে, এই ছোকরা, কাল থেকে তুই এই বাড়ির বাগানের মালি আর বাজারে কাজ করবি। ফ্রিতে এখানে থাকা যাবে না। ঠিক আছে মামা, আপনারা যা বলবেন আমি তাই করব। শুধু বাবাকে ওনার ঘরে পৌঁছে দিতে দিন। বড় আম্মা, এই আপদটাকে আমার একদমই ভালো ঠেকছে না। একে আজ রাতেই কি নদীর উপরে পাঠিয়ে দেব? না রফিক, অত সহজে মরলে তো ওর বাপের প্রায়শ্চিত্ত হবে না। ওই এই বাড়িতে থেকে আমাদের গোলামি করুক। আমি ওর ভেতরের আত্মসম্মানটা গুড়িয়ে দিতে চাই। রাত 2টো। জীবন তার পঙ্গু বাবাকে বিছানায় শুইয়ে দিয়ে ঘরের লাইট নিভিয়ে দিল। আশরাফ চৌধুরী চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। জীবন বাবার কপালে হাত রাখলো। বাবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাবা, আমি জানি তুমি কথা বলতে পারছো না, কিন্তু তোমার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের প্রত্যেককে আমি আইনের খাঁচায় ভরব। আমি কোনো কেরানি নই বাবা, আমি বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল। তোমার ছেলে দেশের শত্রু আর ঘরের শত্রু সব ধ্বংস করতে এসেছি। তুমি শুধু শক্ত থাকো। আশরাফ চৌধুরীর চোখ দুটো হঠাৎ বড় বড় হয়ে গেল। তিনি জীবনের হাতটা শক্ত করে ধরার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। জীবন তার বাবাকে সান্ত্বনা দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তাকে এখন বাড়ির পেছনের ঘাটটা পরীক্ষা করতে হবে। করিডোর দিয়ে যাওয়ার সময় জীবন দেখল ডক্টর রেহমান আসলাম চৌধুরীর ঘর থেকে চুপি চুপি বের হচ্ছে। জীবন দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ল। আসলাম সাহেব, আরফ চৌধুরীকে যে স্লো পয়জন দেওয়া হচ্ছে তার ডোজ কিন্তু বাড়াতে হবে। ওনার শরীরের নার্ভগুলো চিরকালের মতো ডেড করে দিতে হবে, যাতে ওনার সইগুলো জাল করে সব সম্পত্তি রাবেয়ার নামে লিখে নেওয়া যায়। তুমি তোমার কাজ করো ডাক্তার, টাকার চিন্তা করবে না। শুধু খেয়াল রেখো ওই নতুন আসা ছোকরার জীবন যেন কিচ্ছু টের না পায়।
জীবন আহমেদ অন্ধকারে দাঁড়িয়ে দাঁতে দাঁত চাপল, মনে মনে বলল, স্লো পয়জন, এত বড় সাহস! ডক্টর রহমান, তোমার লাইসেন্স আর কয়েদের পোশাক এখন সময়ের ব্যাপার মাত্র। জীবন বাড়ির পেছনের বাগানের দিকে এগোতেই দেখল অন্ধকার গাছের আড়াল থেকে রেশমা ভয়ার্ত মুখে বেরিয়ে এলো। ছোট বাজান, আপনি সাবধানে আহেন। জাহিদ ভাইজান আর রফিক কালা পেছনের ঘাটের মস্ত বড় বড় কাঠের বাক্স নামাইতাছে। আমি দেখছি ওই বাক্সগুলোর ভেতরে চকচক সব বন্দুক আর পিস্তল। ওরা আমাদের দেখে ফেললে মাইরা ফেলাবো বাজান। ভয় পেও না রেশমা, তুমি রান্নাঘরে চলে যাও, কাউকে কিচ্ছু বলবে না, আমি সব দেখছি। রেশমা চলে যেতেই জীবন ঘাটের দিকে এক পা বাড়ালো। ঠিক তখনই পেছন থেকে টর্চের আলো এসে পড়ল জীবনের মুখে। টর্চ হাতে দাঁড়িয়ে আছে ত্রিধা চৌধুরী। কি ব্যাপার জীবন ভাইয়া, আপনি মালি সেজে এখানে রহস্য খুঁজছেন তাই না? আমি সব শুনেছি, আপনি ডক্টর রেহমানের কথাও শুনেছিলেন। এবার বলুন তো আপনার আসল উদ্দেশ্যটা কি? ত্রিধা, তুমি যদি তোমার বাবার আর ফুপির পাপের ভাগিদার হতে না চাও তবে চুপ থাকো। এই চৌধুরী ভিলার নিচে একটা আগ্নেয়গিরি আছে, যা যে কোনো মুহূর্তে ফাটবে, আর আমি সেই আগুন নেভাতে এসেছি। হঠাৎ ঘাটের দিক থেকে জাহিদ আর রফিক কালার ভারী বুটের আওয়াজ এগিয়ে আসতে শোনা গেল। ওরা টর্চ নেভাতে নেভাতে এদিকেই আসছে। ওরা এদিকেই আসছে। জাহিদ দেখলে আমাদের দুজনকে এক দড়িতে ঝুলিয়ে দেবে। এখন কি করবেন জীবন ভাইয়া? রাত 2:30, মেঘনা নদীর পাড় ঘেঁষে থাকা চৌধুরী ভিলার পেছনের বাগান। জাহিদ আর রফিক কালার ভারী বুটের আওয়াজ একদম কাছে চলে এসেছে। টর্চের আলো এদিক ওদিক ঘুরছে। জীবন আর ত্রিধা ঝোপের আড়ালে একেবারে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে। রফিক, এদিকে কার যেন ছায়া দেখলাম রে। ওই মালি ছোকরা জীবনটার রুম থেকে বের হয়নি তো? ছোট ভাইজান, আপনি টেনশন নিয়েন না। ওই ভিখারি যদি ঘাটের দিকে চোখ বাড়ায় তবে ওই চোখ আমি এক কোপে উপড়ে ফেলবো, মেঘনা নদীতে ভাসিয়ে দেব। চলেন সামনের দেখি। ত্রিধা চৌধুরী ভয়ে জীবনের জামা খামচে ধরে ফিসফিস করে, জীবন ভাইয়া, ওরা তো এইদিকেই আসছে, এখন কি হবে? জীবন ত্রিধার হাত আলতো করে চেপে ধরে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে, ভয় পেও না ত্রিধা, নিঃশ্বাস বন্ধ করে রেখো, জাস্ট কাউন্ট 3, 2, 1। জীবন পকেট থেকে একটা ছোট্ট মার্বেলের মতন বস্তু বাগানের উল্টো দিকের কাছের জানালা লক্ষ্য করে ছুঁড়ে মারল। বিকট শব্দে কাঁচ ভেঙে পড়ার আওয়াজ হলো। ওই দিকে রফিক, জলদি চল, কুত্তার বাচ্চাটা মনে হয় পেছনের জানালা দিয়ে পালাচ্ছে। জাহিদ আর রফিক কালা শব্দের দিকে ছুটে যেতেই জীবন ত্রিধার হাত ধরে টেনে দৌড়ে বাড়ির পেছনে রান্নাঘরের দরজার দিকে চলে এলো। সেখানে লণ্ঠন হাতে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল বুড়ো রহমত আলী। ছোট বাজান, আপনি ত্রিধা আমারে নিয়া জলদি ভিতরে আসেন। বড় আম্মা আর আসলাম সাহেব ড্রয়িং রুমে বসে পুলিশের সাথে কি যেন সলা পরামর্শ করতেছে। ধন্যবাদ রহমত চাচা, তুমি ঘুমাতে যাও। ত্রিধা, তুমিও এখন নিজের ঘরে চলে যাও, বাড়ির পরিস্থিতি খুব খারাপ। আমি যাব জীবন ভাইয়া, কিন্তু মনে রাখবেন জীবন ভাইয়া, আপনি যতই বোকা আর সাধারণ সাজা নাটক করুন না কেন, আপনার ছোড়া ওই মার্বেল আর এই ঠান্ডা মাথা কোনো সাধারণ কেরানির হতে পারে না। আমি আপনার ওপর নজর রাখবো। ত্রিধা চোর বিড়ালের মতন পা ফেলে সিঁড়ি দিয়ে ওপরের নিজের ঘরে চলে গেল। জীবন রান্নাঘরের অন্ধকার কোণে দাঁড়িয়ে নিজের এনক্রিপ্টেড ফোনটা বের করলো। স্ক্রিনে মেজর তারেকের একটা এনক্রিপ্টেড মেসেজ এলো। স্যার, লোকাল থানার ইন্সপেক্টর কবির এখন চৌধুরী ভিলাতেই ঢুকছে আর আসলামের পে রোলে আছে, সতর্ক থাকুন। জীবন মনে মনে হাসল। চোর পুলিশের খেলাটা এবার জমে উঠেছে। একই সময়ে চৌধুরী ভিলার বিশাল ড্রয়িং রুম, হালকা আলোয় সোফায় বসে আছে রাবিয়া বেগম, আসলাম চৌধুরী আর পুলিশের ড্রেস পরা ইন্সপেক্টর কবির। জাহিদ ও রফিক কালা ঠিক তখনই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। কবির সাহেব, এইবারের চালানের সাইজ কিন্তু ডাবল। বর্ডার থেকে নদী পাত পুরো ক্লিয়ার চাই। কোনো কোস্ট গার্ড বা আর্মির টহল যেন মেঘনা নদীতে না আসে। আসলাম ভাই, কাগজের ওপর মহৎ
তা গান্ধী আর শেখ মুজিবুর রহমানের ছবিগুলো ঠিকমতো পকেটে ঢুকলে কেস্ট গার্ড ক্যান স্বয়ং জমদূত এলেও নদীপথে দিকে তাকাবে না। তবে শুনলাম আপনার এক ভাগ্নে নাকি ঢাকা ফিরেছে। আরে ও একটা আস্ত আবর্জনা, কুলাঙ্গার ছেলে। 12 বছর পরে ভিক্ষুকের মতো ফিরে এসেছে। ও আমাদের এই রাজত্বের কিচ্ছু বোঝে না, সারাদিন বাপের ঘরে বসে কান্নাকাটি করে। মা, ওই আপদটাকে আমার ভালো লাগছে না। একটু আগে বাগানে কে যেন লুকিয়ে আমাদের চেক করছিল। আমার সন্দেহ ওই জীবনই ছিল। জাহিদ ভাই, একটা বড় গ্যারাকল হয়ে গেছে। ঘাটের ওপার থেকে বসের লোক ফোন করছিল, বর্ডার নাকি আচমকা সিল করে দেওয়া হয়েছে। উপর মহলের কোনো বড় স্যার নাকি এই এলাকায় ছদ্মবেশে ঘুরতেছে। কি বলছিস সুমন? ওপরের মহলের স্যার? কে সে? দূর, এই অজপাড়া গায়ে কে আসবে? কবির সাহেব, আপনি একটু খোঁজ নেন তো, ডিআইজি বা এসপি র্যাঙ্কের কেউ কি এই এলাকায় গোপনে রেড দিতে এসেছে? আমি এখনই থানায় ফোন করে চেক করছি। যদি তেমন কেউ আসে তবে চালান আজ রাতের মধ্যে হোল্ড করতে হবে। এদিকে জীবন নিজের ঘরের জানালার পাশে অন্ধকারের সাথে মিশে দাঁড়িয়ে নিজের সব কথাই স্পষ্ট শুনছিল। তার ঠোঁটের কোণে এক রহস্যময় নিষ্ঠুর হাসি ফুটে উঠল। সে হাতঘড়ির দিকে তাকালো। রাত 3:10। সে মনে মনে বলল, আসলাম চৌধুরী, তুমি বসের যে লোকটার ডিরেকশনের অপেক্ষায় আছো, সেই বস আসলে কার খাঁচায় বন্দি তা তুমি কাল সকালেই টের পাবে। আর ইন্সপেক্টর কবির, তোমার পুলিশের ইউনিফর্মটা আজ রাতেই শেষবারের মতো পরে নাও। হঠাৎ জীবনের ঘরের দরজাটা ক্যাচ করে খুলে গেল। মোমবাতি হাতে ঘরে ঢুকলো জাহিদ, আর তার পেছনে রামদা হাতে রফিক কালা। জীবনের মুখে পলকের মধ্যে আবার সেই ভয়ের তো অসহায় ছেলের ভাবটা ফিরে এলো। কি রে শকুনের বাচ্চা, এত রাতে ঘুমাচ্ছিস না কেন? জানলা দিয়ে নিচে কি দেখছিলি শুনি? সামনের দিকে দেখি। ছোট ভাইজান, এই আপদটারে আজকে জবাই করে নদীতে ভাসাইয়া দেই। আপনার মায়ে যদ্দূর অবহেলা করার করছে, এবার আমার হাত নিষ্পিস করতেছে। জাহিদ ভাই, রফিক ভাই, খোদার কসম আমি কিচ্ছু জানি না। আমি তো জানালা দিয়ে মেঘনা নদীর বাতাস খাচ্ছিলাম। আমারে মেরো না ভাই, আমি কাল সকালেই ঢাকা চলে যাব। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে ত্রিধা চিৎকার করে উঠল, জাহিদ ভাইয়া থামো! জীবনের অন্ধকার ঘর। রফিক কালার ধারালো রামদা জীবনের গলার চামড়া ছুঁয়ে আছে। জাহিদ জীবনের কলার চেপে ধরে দেওয়ালে পিষে রেখেছে। জীবন ভয়ার্ত চোখে কাঁপছে। দরজায় মোমবাতি হাতে দাঁড়িয়ে ত্রিধা চৌধুরী। জাহিদ ভাইয়া, হাত নামাও। তোমরা কি পাগল হয়ে গেছো? ঘরের ভেতরে খুন খারাপি করলে পুলিশ এখনই আমাদের সবাইকে জেলে পড়বে। ত্রিধার দিকে না তাকিয়েই দাঁত কিরমির করে, তুই মাঝখান থেকে সর তীর্থ। এই উটকো আপদটা আজ রাতে বাগানে ঘুরঘুর করছিল। আমাদের ব্যবসার গোপন কোথাও জেনে গেছে। একে বাঁচিয়ে রাখা রিস্ক। জাহিদ ভাই, ছোট আম্মার কসম, আমি বাগানে যাইনি। আমি তো রান্নাঘরে রহমত চাচার কাছে এক গ্লাস পানি খেতে গিয়েছিলাম। বিশ্বাস করো ভাই, আমি কিচ্ছু জানি না। জাহিদ ভাইয়া, একটু নিচে যাও। ফুপি আর বাবা তোমাকে এখনই ড্রয়িং রুমে ডাকছে। বর্ডার থেকে সুমনের বস নাকি জরুরি কোনো খবর পাঠিয়েছে। পুলিশ অফিসার কবির সাহেবও টেনশনে আছেন। এই কেরানিকে মারার জন্য অনেক সময় পাবে। আগে নিজেদের বাঁচাও। ছোট ভাইজান, ত্রিধা আম্মা ঠিকই কইছে, আগে নিচের ঝামেলা মেটান। এই মুরগিটারে পরে যে কোনো সময় জবাই কইরা যাইব। বেঁচে গেলি কুত্তার বাচ্চা। তবে তোর উপর আমার নজর রইল। কাল সকালের মধ্যে তুই যদি এই বাড়ি থেকে না পালাস, তবে তোর লাশটা এই ঘরের জানালা দিয়ে নদীতে ফেলে দেব। জাহিদ আর রফিক কালা দ্রুত ঘর থেকে বেরিয়ে নিচে চলে যায়। ঘরের ভেতরও তখন শুধু জীবন আর ত্রিধা। জীবন মেঝেতে বসে হাঁপানোর ভান করছে। জীবনের সামনে হাঁটু গেড়ে বসে নিচু কিন্তু তীক্ষ্ণ গলায়, আর কত নাটক করবেন জীবন ভাইয়া? আমি জানি আপনি রহমান চাচার কাছে পানি খেতে যাননি। জাহিদ যখন আপনার কলার চেপে ধরেছিল, আপনার চোখে ভয় ছিল না। ওটা ছিল শিকারী বাঘের মতো ঠান্ডা চাহনি।
আপনি কার জন্য ফাঁদ পাচ্ছেন এ বাড়িতে? জীবন মেঝে থেকে উঠে দাঁড়িয়ে চোখের কোণের কৃত্রিম জল মুছে মৃদু হেসে। ত্রিধা, তুমি খুব বুদ্ধিমান মেয়ে, কিন্তু কিছু কিছু সত্য না জানাই ভালো। অন্ধকার যত গভীর হয়, সকালের আলো তত কাছে আসে। তুমি নিচে যাও, তোমার বাবার উপর নজর রাখো। এদিকে চৌধুরী ভিলার ড্রয়িং রুমে তখন উত্তেজনার পারদ তুঙ্গে। রাবিয়া বেগম ঘরের ভেতর পায়চারি করছেন। আসলাম চৌধুরী সোফায় বসে কপালে হাত দিয়ে আছেন। ইন্সপেক্টর কবির একের পর এক ফোন করছেন। কবির সাহেব, কি জানতে পারলেন? বর্ডারে রেড দিচ্ছে কে? আমাদের পুরো চালান তো আটকে যাবে। আসলাম ভাই, সর্বনাশ হয়ে গেছে। ঢাকা হেডকোয়ার্টার থেকে স্পেশাল ডিরেকশন এসেছে। বর্ডার আর নদীপথ নাকি একজন অন্তর্ত কড়া অফিসার নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। ওনার নাম কর্নেল জীবন আহমেদ। কি বললে? কর্নেল নাম জীবন আহমেদ? আমাদের ওই ভিখারি ছোকরার নামও তো জীবন আহমেদ। জাহিদ সিঁড়ি দিয়ে নামতে নামতে হাহা করে হেসে ওঠে। বাবা, তুমিও না বর্ডারের কর্নেল আর এই কেরানি ভিখারি এক হলো? আমাদের জীবনে তো একটা লাথি মারলে কেঁদে দেয়। নামের মিল থাকতেই পারে। হ্যাঁ, ও তো একটা অপায়া। নামের মিল দেখে ভয় পাওয়ার কিছু নেই। কবির সাহেব, আপনি ওই কর্নেলের লোকেশন ট্যাগ করতে পারলেন না? ও এখন কোথায়? না রায়ে বা ভাবি, ওনার লোকেশন সম্পূর্ণ ক্লাসিফাইড। উনি নাকি ছদ্মবেশে এই এলাকাতেই মুভ করেছেন। ওনার ইন্টেলিজেন্স টিম আমাদের প্রত্যেকটা মুভমেন্ট ওপর নজর রাখছে। একই সময়ে দোতলার বাথরুমে ঢুকে জীবন দরজা লক করে দিল। সে তার এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন বের করে স্পেশাল ফ্রিকোয়েন্সিতে ডায়াল করল। ওপার থেকে রিসিভ করলেন কমান্ডার সাজ্জাদ। জয় হিন্দ, কমান্ডার সাজ্জাদ। স্পট রিপোর্ট দিন। স্যার, আপনার নির্দেশ মতো আমাদের কমান্ডো টিম আর র্যাবের স্পেশাল স্কোয়াড চৌধুরী ভিলা থেকে মাত্র 50 মিটার দূরে শব্দবেশে পজিশন নিয়েছে। আসলাম চৌধুরীর ঘাটে যে অবৈধ অস্ত্রের বক্সগুলো নেমেছে, আমরা সেগুলো ড্রেনের মাধ্যমে লোকেট করছি। আপনার গ্রিন সিগন্যাল পেলেই আমরা ভিতরে অপারেশন চালাবো। নেগেটিভ সাজ্জাদ, এখনই অ্যাকশন নয়। আসলাম আর জাহিদকে ওদের শেষ চালটা চালতে দাও। ওরা ভাবছে বর্ডারে রেড এড়াতে মালগুলো আজ রাতেই এই চৌধুরী ভিলার মাটির নিচের গোপন বেজমেন্টে লুকিয়ে ফেলবে। ওদের সবকটা অপরাধীকে এক জায়গায় জড়ো হতে দাও। আমি ভেতর থেকে সিগন্যাল দিলেই পুরো বাড়ির কর্ডন করবে। ইয়েস স্যার, কিন্তু আপনার সেফটি, ওরা যদি আপনার আসল পরিচয় টের পেয়ে যায়? ওরা টের পাওয়ার আগেই ওদের হাতের হাতকড়া রেডি হয়ে যাবে। এই চৌধুরী ভিলার অবহেলিত ছেলেটাই ওদের জন্য কালনাগিনী হয়ে আসবে। ওভার আউট। জীবন বাথরুম থেকে বের হতেই দেখলো পুরো বাড়ি হঠাৎ অন্ধকার হয়ে গেল। জাহিদের ঘর থেকে কুৎসিত হাসির শব্দ আসছে। রাবিয়া আর আসলাম চৌধুরী মোমবাতি নিয়ে আশরাফ চৌধুরীর ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। ওনাদের হাতে কিছু স্ট্যাম্প আর দলিলের কাগজ। ক্রুড় গলায় আশরাফ চৌধুরীর ঘরের সামনে দাঁড়িয়ে। আসলাম, আজ রাতেই ওই পঙ্গু বুড়ো আঙুলের টিপসইটা দলিলের কাগজে নিয়ে নাও। কাল সকালে ওই অপায়া জীবনকে বাড়ি থেকে তাড়িয়ে এই সম্পত্তি আমরা বিক্রি করে ওপারে কেটে পড়ব। জীবন দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে নিজের হাত শক্ত করে মুঠো করল। তার চোখের মণি দুটো রাগে জ্বলছে। রাত 3:45। ঝোড়ো হাওয়া বইছে মেঘনা নদীর বুকে। চৌধুরী ভিলার ভেতরের আলো এখনো বন্ধ। মোমবাতির আলো আধারিতে আশরাফ চৌধুরীর ঘরের ভেতরের দৃশ্যটা গা শিউরে ওঠার মতন। বিছানায় শুয়ে থাকা পঙ্গু বৃদ্ধের হাতটা জোর করে টেনে ধরেছে জাহিদ। বুড়ো থুথুরে শয়তান, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। ভালোই ভালোই এই স্টাম্পের কাগজে টিপসই দিয়ে দে। জাহিদ, এত তাড়াহুড়ো করিস না। কাগজের ঠিক মাঝখানেও বুড়ো আঙুলটা চাপ দিয়ে বসিয়ে দে। এই বিশাল চৌধুরী ভিলা আর মেঘনা ঘাটের সব ব্যবসা আজ থেকে আমাদের নামে হবে। আশরাফ চৌধুরী অসহায়ভাবে গোঙাচ্ছেন। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তিনি মাথা নেড়ে না বলার চেষ্টা করছেন, কিন্তু ওনার শরীরে সেই শক্তি নেই। রফিক, দরজাটা ভালো করে চেপে ধরে রাখো। ওই মালি ছোকরা জীবন যেন টের না পায়। আসলাম ভাই,
আপনি নিশ্চিত কাম সারেন। এই ভিখারি নিজের ঘরে ভয়ে কম্বল মুড়ি দিয়ে কাঁপতাছে। ও আইলে 1 কোপে 2 খণ্ড কইরা দিমু। ঠিক এই সময়ে ঘরের জানালার বাইরের কার্নিশ বেয়ে বিড়ালের মতো নিঃশব্দে নেমে এলো জীবন। তার পরনে সেই ছেঁড়া ফতুয়া, কিন্তু তার চোখ দুটো এখন আর কোনো ভয়াত ছেলের নয়। সেখানে চলছে এক দুর্ধর্ষ কমান্ডারের ক্রুদ্ধ হাত দৃষ্টি। জীবন পকেট থেকে একটা অতি ক্ষুদ্র জ্যামার ডিভাইস বের করে জানলার কোণে গুঁজে দিল, যাতে এই ঘরের ভেতরে কোনো নেটওয়ার্ক বা সিসিটিভি কাজ না করে। জীবন আহমেদ মনে মনে বলল, রাবেয়া বেগম, আজ রাতে আমার বাবার গায়ে হাত তোলার যে শাস্তি তোমরা পাচ্ছ, তার হিসাব কোনো আদালতও দিতে পারবে না। জাস্ট আর কয়েকটা মিনিট। জীবন জানালা দিয়ে ঘরের ভেতর একটা বিশেষ ধরনের স্মোক গ্রেনেড আলতো করে ছুঁড়ে মারল, যা থেকে কোনো শব্দ হয় না, কিন্তু মুহূর্তের মধ্যে ঘন ঘন সাদা ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এ কি, কোথা কি এত ধোঁয়া আসছে? জাহিদ, জানালাটা বন্ধ কর। মা, কিছু দেখা যাচ্ছে না। বুড়োটাই হাত ফসকে গেল। ওরে বাবারে, আমার চোখ জ্বলছে। ঘরের ভেতরের এই হট্টগোলের সুযোগে জীবন জানালা দিয়ে বিদ্যুৎ গতিতে ভেতরে ঢুকলো। অন্ধকারের মাঝে সে জাহিদের হাতটা এমন এক আর্মি টেকনিকে মোচড় দিল যে জাহিদ কোনো শব্দ করার আগেই ব্যথায় মেঝেতে বসে পড়ল। জীবন নিমেষের মধ্যে টেবিল থেকে আসল দলিলের কাগজগুলো সরিয়ে সেখানে হুবহু দেখতে কিছু নকল সাদা কাগজ রেখে দিল। পুরো কাজটা করতে জীবনের সময় লাগলো মাত্র 7 সেকেন্ড। ধোঁয়া কমতে শুরু করার আগে জীবন আবার জানালা দিয়ে বাইরে চলে গেল। ধোঁয়া একটু কমতে জোরে জোরে শ্বাস নিয়ে, কোথা থেকে এত কুয়াশা ঢুকলো? জাহিদ, তুই ঠিক আছিস? বাবা, কে যেন আমার হাতটা মোচড় দিয়ে ধরলো। বাপরে বাপ, কি ভয়ানক শক্তি! আরে, তোর মনের ভুল। ওই তো কাগজটা টেবিলেই আছে। আসলাম, ধোয়ার চক্করে বুড়ো আঙুলের ছাপ ঠিক মতো পড়লো না, কিন্তু দেখো কাগজের কালির দাগ লেগে আছে। এটাই চলবে, জলদি চলো এখান থেকে। রাবিয়া, আসলাম আর জাহিদ ঘর থেকে বেরিয়ে যেতেই জীবন সদর দরজা দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে বাবার ঘরে ঢুকলো। ঘরের কোণে দাঁড়িয়ে তখন কাঁদছিলেন রহমত আলী আর রেশমা। ছোট বাজান, জাহিদ ভাইজান বড় আব্বারে খুব কষ্ট দিছে। আমাগো এই বাড়ি থেকে নিয়া যান বাজান, ওরা মানুষ না। জীবন বাবার বিছানার পাশে বসে ওনার চোখের জল মুছে দিয়ে শান্ত গলায় বলল, রহমত চাচা, রেশমা, তোমরা শান্ত হও। কোনো অন্যায় চিরস্থায়ী হয় না। বাবা, তুমি একটুও ভাবো না। ওরা যা লিখে নিয়েছে ওগুলো স্রেফ কিছু আবর্জনা। আসল দলিল আমার কাছে। আশরাফ চৌধুরী জীবনের দিকে তাকালেন। ওনার চোখ দিয়ে আবার জল পড়ল, কিন্তু এবার সেই জলে ভয়ের বদলে ছিল এক অদ্ভুত মানসিক শান্তি। তিনি বুঝতে পেরেছেন তার অবহেলিত ছেলেই এই নরপশুদের বিনাশ করবে। এদিকে করিডোরের অন্ধকার কোণে মোমবাতি হাতে দাঁড়িয়ে ত্রিধা চৌধুরী সবকিছুই লক্ষ্য করছিল। সে দেখল জীবন যখন ঘর থেকে বের হচ্ছে, তার পকেট থেকে একটা অদ্ভুত গ্যাজেট উঁকি দিচ্ছে, যাতে লাল সবুজ লাইট জ্বলছে। ত্রিধা জীবনের পথ আটকে দাঁড়ালো। জীবনের একদম মুখোমুখি দাঁড়িয়ে নিচু গলায়, ঘরের ভেতরে এই রহস্যময় ধোঁয়া আর জাহিদের হাত ভেঙে দেওয়ার মতো অবস্থা, এগুলো আপনিই করেছেন, তাই না জীবন ভাইয়া? জীবন আবারও মুখে সেই সরল বোকা হাসি এনে বলল, আমি? কি যে বলো ত্রিধা, আমি তো নিচে রেশমার কাছে ম্যাচ বক্স খুঁজতে গিয়েছিলাম। ঘরের লাইট তো চলে গেছে। ত্রিধা জীবনের ফতুয়ার পকেটে হাত দিতে গিয়েও থমকে গেল, বলল, মিথ্যে বলবেন না। আপনার পকেটে ওইটা কি? আর আপনার এই শান্ত ভাবটাই সবচেয়ে বড় রহস্য। জাহিদ ভাইয়া যদি জানতে পারে আসল দলিল আপনি বদলে দিয়েছেন, তবে ও আপনাকে জ্যান্ত কবর দেবে। জীবন ত্রিধার চোখের দিকে তাকিয়ে গলার স্বর কিছুটা গম্ভীর করে বলল, জাহিদ কাউকে কবর দেওয়ার মতো অবস্থায় থাকবে না ত্রিধা। আর মাত্র কয়েকটা ঘন্টা। কাল সকালে সূর্য এই চৌধুরী ভিলার সব পাপ ধুয়ে দেবে। তুমি শুধু নিজের বাবাকে এই পাপের রাস্তা থেকে ফেরানোর শেষ চেষ্টা করতে পারো। ঠিক তখনই জীবনের ফোনের ভাইব্রেশন মোড সচল হলো। মেসেজ এসেছে মেজর তারেকের কাছ থেকে। স্যার, বসের লোকাল গ্যাং আর ইন্সপেক্টর কবির সকাল 5টায়
ঘাটের শেষ চালানটা ডেলিভারি নিয়ে বর্ডার ক্রস করার প্ল্যান করছে। জাহিদ আর আসলাম চৌধুরী ওখানে থাকবে। আপনার চূড়ান্ত আদেশে অপেক্ষায় আছি। জীবন মনে মনে বলল, খেল খতম আসলাম চৌধুরী। কাল সকালে তোমাদের এই অপরাধের রাজত্বের শেষ চ্যাপ্টার আমি ক্লোজ করব। ভোর 4টে। মেঘনা নদীর পার ঘেঁষে থাকা চৌধুরী ভিলার পেছনের ছাদ। আকাশে হালকা কালচে নীলাভা, মৃদু ঠান্ডা বাতাস বইছে। জীবন ছাদের রেলিংয়ে হাত দিয়ে নদীর দিকে তাকিয়ে গভীর ভাবনায় মগ্ন। এমন সময় পায়ে নুপুরের হালকা আওয়াজ তুলে ছাদে এলো ত্রিধা। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, চুড়ে হালকা মেঘের মতন ছায়া। জীবনের পাশে এসে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে নিচু গলায়, সারা বাড়ি যখন পাপের আগুনে পুড়ছে, তখন আপনি এখানে এত শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন কিভাবে জীবন ভাইয়া? আপনার ভয় করে না? জীবন ত্রিধার দিকে না তাকিয়েই মৃদু হেসে বলল, যার হারানোর কিছু নেই তার ভয়ারও কিছু নেই ত্রিধা। আমি তো এই মেঘনা নদীর মতোই, বাইরে শান্ত কিন্তু ভেতরে কত স্রোত তা কেউ জানে না। ত্রিধা চৌধুরী হঠাৎ জীবনের খুব কাছে এসে তার চোখের দিকে তাকিয়ে, আপনি ভুল বলছেন। আপনার অনেক কিছু হারানোর আছে, যেমন আমার বিশ্বাস। জীবন ভাইয়া, আমি জানি না আপনি কে, কিন্তু এই 3 দিনে আপনার ওই মায়া ভরা চোখ আর আমাকে প্রতি মুহূর্তে আড়াল করে রাখার ক্ষমতা আমাকে এক অদ্ভুত মোহে জড়িয়ে ফেলেছে। জীবন ত্রিধার চোখের দিকে তাকিয়ে বুকের ভেতর এক মৃদু কম্পন অনুভব করলো। একজন কঠোর আর্মি কর্নেলের হৃদয়ে কখনো এভাবে ভালোবাসার ফুল ফোটেনি। সে চট করে নিজের আবেগ সামলে নিয়ে বলল, ত্রিধা, আমি এক সাধারণ কেরানি। আমার সাথে জড়িয়ে পড়লে তোমার জীবনে শুধু অবহেলা আর কষ্টই জুটবে। ত্রিধা জীবনের ঠোঁটে আলতো করে আঙুল চেপে ধরে বলল, আর মিথ্যে বলবেন না। কোনো সাধারণ কেরানির ছোঁয়া এত নিরাপদ হতে পারে না। আমি আপনার কোনো অতীত জানতে চাই না, আপনার বর্তমানকেও না। আমি শুধু জানি এই চৌধুরী ভিলার নরকে আপনিই আমার একমাত্র আলো। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি জীবন ভাইয়া। জীবন কিছু বলতে চাইল, কিন্তু ঠিক তখনই বুড়ো রহমত আলী 2টি মাটির কাপে গরম চা নিয়ে ছাদে এলেন। ছোট বাজান, ত্রিধা আম্মা, শেষ রাতে ঠান্ডা বাতাসে শরীর খারাপ করবে, এই গরম চাটুকু খেয়ে নেন। আল্লাহ আপনাদের জোড়াটারে ভালো রাখুক। এই পাপের বাড়িতে আপনারা দুজনেই শুধু পুণ্যি। একই সময়ে নিচে ড্রয়িং রুমে জাহিদ ব্যথায় চেঁচাচ্ছে। রাবিয়া বেগম তার হাতে বরফ ঘষছেন আর আসলাম চৌধুরী ঘড়ি দেখছেন। মা, আমার হাতটা এখনো অবশ হয়ে আছে। ওই কুয়াশার মধ্যে কে আমার হাত মোচড় দিল আমি জানি না, তবে আমার সন্দেহ ওই জীবন শয়তানটারই উপর। জাহিদ, এখন এসব ফালতু চিন্তা বাদ দে। আসলাম, ঘড়িতে 4:30 বাজে। কবির সাহেব কি ঘাটে পৌঁছেছে? হ্যাঁ রাবিয়া, কবির ঘাটে নিজের পুলিশ ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। রফিক, কালা আর সুমন অলরেডি ট্রলারে মাল তুলে ফেলছে। আর মাত্র 30 মিনিট, তারপর এই কোটি টাকার চালানের মাল ওপারে চলে যাবে। চল, আমাদেরও ঘাটে যেতে হবে। এদিকে ছাদে জীবনের পকেটে থাকা ব্লুটুথ এয়ারপিসটি মৃদু ভাইব্রেট করে উঠল। মেজর তারেকের কণ্ঠ ভেসে এলো, স্যার, আসলাম চৌধুরী আর রাবিয়া বেগম ঘাটের দিকে রওনা হচ্ছে। ইন্সপেক্টর কবিরও স্পটে হাজির। আমরা কি কার্ডন করব? জীবন ত্রিধার থেকে একটু দূরে সরে গিয়ে ফিসফিস করে ইয়ারপিসে কমান্ড দিল, নেগেটিভ তারেক, ওদের ট্রলারে উঠতে দাও। মাঝ নদীতে যখন ওরা মাল পার করার চূড়ান্ত মুহূর্তে থাকবে, ঠিক তখনই বোট ও স্কাউট নিয়ে ওদের চারপাশ থেকে ঘিরে ধরবে। আমি ঘাটের দিকে আসছি, ওভার। ত্রিধা জীবনের পেছনে এসে দাঁড়িয়ে তার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, জীবন ভাইয়া, আপনি আবার কার সাথে কথা বলছেন? আপনি ঘাটে যাচ্ছেন কেন? ওখানে জাহিদ আর রফিক কালা আছে, ওরা আপনাকে মেরে ফেলবে। জীবন ত্রিধার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। জীবনের ছোঁয়া এখন এক বীর পুরুষের মতোই দিল। সে ত্রিধার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ দিয়ে বলল, ত্রিধা, যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তবে আমার উপর ভরসা রাখো। আজ চৌধুরী বিলার সব পাপের শেষ হবে। তুমি বাবার ঘরে যাও, আমি আসছি। ত্রিধা চোখের জল মুছে জীবনের চোখের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে একা যেতে দেব না।
আপনার যদি কিছু হয় তবে এই তৃষাও আর বাঁচবে না। আমি আপনার সাথেই যাব। জীবন মনে মনে হাসে, বলল, ত্রিধা, তুমি যার সাথে যাচ্ছ সে কোনো দুর্বল কেরানি নয়, সে দেশের মাটিকে রক্ষা করা এক সৈনিক। জীবন আবার ত্রিধাকে বলল, ঠিক আছে, আমার পেছনে থাকবে, কোনো আওয়াজ করবে না। ভোর 4:45। মেঘনা নদীর নির্জন ঘাট, ঘন কুয়াশার মাঝে একটা বড় ট্রলার স্টার্ট দিয়ে রাখা আছে। রফিক, কালা আর সুমন কাঠের বড় বড় বাক্সগুলো ট্রলারে তুলছে। পাড়ে দাঁড়িয়ে চুরুট ফুঁকছেন আসলাম চৌধুরী আর রাবিয়া বেগম। পাশে পুলিশের গাড়ি নিয়ে দাঁড়িয়ে ইন্সপেক্টর কবির। আসলাম ভাই, বর্ডার একদম ক্লিয়ার। আমার লোক সব রাস্তায় পাহারা দিচ্ছে। ওই কর্নেল জীবন আহমেদ কোনো পাত্তাই নেই, সব ভুয়া খবর ছিল। আমি তো আগেই বলেছিলাম, এই এলাকা আমাদের উপরে কথা বলার মতো কোনো বাপের বেটা জন্ম নেয়নি। জীবন অন্ধকার ঝোপের আড়াল থেকে ত্রিধাকে সাথে নিয়ে হেঁটে ঘাটের আলোয় এসে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, মা, আলো ফোটার আগেই এত বড় রাজকীয় বিদায়ের আয়োজন? আমাকে না জানিয়েই চলে যাচ্ছ? কুত্তার বাচ্চা, তুই আবার এখানে মরতে এসেছিস? রফিক, ওর 2 পা কেটে নদীতে ফেলে দে। রফিক কালা কোমরে রামদা বের করে জীবনের দিকে তেড়ে এলো। ত্রিধা ভয়ে জীবনের পেছনে লুকিয়ে চিৎকার করে উঠল, কিন্তু জীবনের মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। তার ঠোঁটের কোণে এক রহস্যময় বিজয়ের হাসি। ভোর 4:50। মেঘনা নদীর ঘাটে কুয়াশা আর ট্রলারের কালো ধোঁয়া মিলে এক ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। রফিক কালা ধারালো রামদাটা বাতাসে ঘুরিয়ে জীবনের দিকে এগোচ্ছে। ত্রিধা জীবনের ফতুয়া খামচে ধরে কাঁপছে। রফিক, আর দেরি করিস না, এই আপদটাকে আজ এখানেই শেষ কর। অনেক সহ্য করেছি এর বাপের আর এর নাটক। ত্রিধা জীবনের সামনে এসে বুক চিতিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল, খবরদার রাফিক, এক পাও এগোবে না। বাবা, তুমি ফুপিকে থামাও। তোমরা এই নিরীহ মানুষটার উপর কেন এত অত্যাচার করছো? আসলাম ত্রিধার হাত ধরে এক ঝটকায় টেনে সরিয়ে নিয়ে বলল, ত্রিধা, তুই একটা জেলের ভাত খাওয়া কেরানির জন্য নিজের বাপের উপর চিল্লাচ্ছিস। ও আজ রাতে আমাদের কোটি টাকার চালান দেখে ফেলেছে। একে বাঁচিয়ে রাখা মানে আমাদের সবার ফাঁসি হওয়া। সুমন, ট্রলার থেকে একটা দড়ি ছুঁড়ে দে তো। এই কুত্তার বাচ্চাটাকে আজ রফিক কোপানের পর লাশটা দড়ি দিয়ে ভারী পাথরের সাথে বেঁধে মাঝ নদীতে ডুবিয়ে দেব, কেউ প্রমাণও পাবে না। ইন্সপেক্টর কবির কোমরের রিভলভার বের করে জীবনের বুকে তাক করে ঠান্ডা গলায় বলল, আসলাম ভাই, রফিকে খাটানোর দরকার নেই। আমি একে ক্রসফায়ার বলে চালিয়ে দেব। বলবো ঢাকা থেকে আসা ডাকাত দলের সদস্য ছিল। আইন এখন আমার পকেটে। জীবন এক চুলও নড়ল না। ইন্সপেক্টর কবিরের বন্দুকের নল তার বুকের ঠিক মাঝখানে, কিন্তু জীবনের চোখ দুটো বরফের মতো ঠান্ডা। সে ত্রিধার দিকে তাকিয়ে মৃদু হাসল। সেই হাসিতে এক অদ্ভুত ভরসা ছিল। ঠিক এই সময়ে ঘাটের এক কোণে নোঙর করে রাখা একটি ছোট ডিঙি নৌকা থেকে লুঙ্গি আর চাদর পরা এক মাঝি নায়েক সুবেদার আলী বিড়ি ফুঁকতে ফুঁকতে ঘাটে নেমে এলো, গ্রামীণ টোনে আসলামের দিকে তাকিয়ে। ও আসলাম ভাই, ঘাটে তো চিল্লাচিল্লি কিসের? বর্ডারের ওপার থাইকা বড় বসের ফোন আইছিল। বস কইল নদীতে নাকি বড় ফাঁদ পাতা হয়েছে। আপনারা হুদাই ওই ছোকরারে লইয়া সময় নষ্ট করতেছেন কেন? জলদি মাল পার করেন। কি বললি? বস ফোন করেছিল, ফাঁদ পাতা হয়েছে মানে? জীবন ইন্সপেক্টর কবিরের বন্দুকের নলের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু ধারালো গলায় বলল, কবির সাহেব, বন্দুকের সেফটি লকটা এখনও খোলাই হয়নি। একজন পুলিশ অফিসারের এতটা অসাবধান হওয়া ঠিক না। আর হ্যাঁ, মেঘনা নদীর বাতাস খুব দ্রুত দিক বদলায়। কিরে শকুনের বাচ্চা, তুই আমারে আইনের পাঠ দেখাচ্ছিস? কবির ট্রিগারে আঙুল চাপতে যাবে, ঠিক তখনই জীবন বিদ্যুৎ গতিতে নিজের ডান হাতটা বাড়িয়ে কবিরের কবজিটা এমনভাবে মোচড় দিল যে কবিরের হাত থেকে রিভলভারটা ফসকে মাটিতে পড়ে গেল। জীবন 1 সেকেন্ডের মধ্যে কবিরকে নিজের সামনে এনে হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করলো। রফিক কালার দিকে তাকিয়ে গলার স্বর কিছুটা গম্ভীর করে, রফিক ভাই, এক পা এগোলে তোমার এই পুলিশের মাথাটা কিন্তু আজ ধড় থেকে আলাদা হয়ে যাবে। এ কি, এই ভিখারির এত শক্তি কোথা থেকে এলো? রফিক, দেখছিস কি? কোপ দে।
ত্রিধা জীবনের এই রণরূপ দেখে স্তব্ধ হয়ে গেল। তার বুক ধড়ফড় করছে। এই লোকটা কে? একজন সাধারণ কেরানি এভাবে একজন সশস্ত্র পুলিশ অফিসারকে 1 সেকেন্ডে কাবু করতে পারে না? এমন সময় দূর থেকে বলল ছোট বাজান, আমি আছি। বলে চিৎকার করতে করতে একটা মোটা লাঠি হাতে ছুটে এলেন বুড়ো রহমত আলী। ওনাকে দেখে জাহিদ ক্ষিপ্ত হয়ে সুমনকে ইশারা করলো। ট্রলার থেকে লাফিয়ে নেমে রহমত আলীর দিকে তেড়ে গিয়ে পুরা শয়তান, তোর এত বড় সাহস! সুমন রহমত আলীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতেই জীবনের চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। সে ইন্সপেক্টর কবিরকে এক ধাক্কায় আসলামের ওপর ফেলে দিয়ে সুমনের দিকে চিতার মতন চড়াও হলো। এক ঘুষিতে সুমনকে মাটিতে শুইয়ে দিল জীবন। রফিক, কবির, ধরো ওকে, ও তো সবাইকে মেরে ফেলবে। ঠিক তখনই নদীর ওপার থেকে একটা কুয়াশাভেদী তীব্র সাইরেনের আওয়াজ ভেসে এলো। সেই সাথে মেঘনা নদীর বুক চিরে 3টি হাই স্পিড গানবোট ধেয়ে আসতে দেখা গেল। স্পিড বোটের তীব্র সার্চ লাইট সরাসরি এসে পড়ল চৌধুরী ভিলার ঘাটে। সর্বনাশ হয়েছে। কোস্ট গার্ড নাকি আর্মি এসে গেছে। কবির, তোমার ফোর্স কোথায়? কবির মাটি থেকে উঠতে উঠতে ভয়ার্ত চোখে নদীর দিকে তাকিয়ে বলল, আসলাম ভাই, আমার ফোর্সকে তো আমি আসতে মানা করেছিলাম। ওনার তো রেগুলার টিম না, ওটা স্পেশাল কমান্ডো স্কোয়াড। ঘাটের সবাই যখন নদী থেকে ধেয়ে আসা গানবোটগুলোর দিকে তাকিয়ে আতঙ্কে কাঁপছে, ঠিক সেই সুযোগে জীবন নায়েক সুবেদার আলীর দিকে তাকিয়ে চোখের ইশারা করলো। আলী চাদরের নিচ থেকে ওয়াকি টকি বের করে ফিসফিসিয়ে বলল, সবুজ সংকেত, পুরো ঘাট লকডাউন করো। তবে জীবন এখনও নিজেকে আড়ালে রাখলো। সে চট করে ত্রিধার হাত ধরে আবার সে অন্ধকার ঝোপের আড়ালে চলে গেল, যেন সেও একজন ভয়ার্ত সাধারণ মানুষ যে গোলমাল দেখে পালাচ্ছে। ঝোপের আড়ালে জীবনের বুকের সাথে লেপটে গিয়ে কাঁপা কাঁপা গলায়, জীবন ভাইয়া, ওই বোটগুলো কারা? আর আপনি ওভাবে ফাইট করলেন কিভাবে? জীবন ত্রিধাকে নিজের শক্ত বাহুডোরে আগলে রেখে ফিসফিস করে বলল, ত্রিধা, আমি তোমায় বলেছি না, ওপরওয়ালা যখন পাপের বিচার করতে আসেন তখন চারপাশ থেকে রাস্তা বন্ধ হয়ে যায়। বোটগুলো হয়তো কোনো সরকারি রেড টিমের। তুমি চুপ করে এখানে থাকো। ত্রিধা জীবনের বুকে কান পেতে শুনল। জীবনের হার্টবিট একদম শান্ত, কোনো ভয়ের চিহ্ন নেই। সে মনে মনে নিশ্চিন্ত হলো। জীবনের এই ছদ্মবেশের আড়ালে এমন এক মহাসমুদ্র লুকিয়ে আছে যা এই চৌধুরী ভিলাকে গ্রাস করতে এসেছে। কিন্তু জীবনের আসল পরিচয় এখনও তার কাছে এক মস্ত বড় ধাঁধা। ভোর 5টা, মেঘনা নদীর ঘাটে 3টি আর্মি গানবোট এসে নোঙর করল। মুহূর্তের মধ্যে বোট থেকে কালো পোশাক পরিহিত আধুনিক মরণাস্ত্র হাতে ডজনখানে কমান্ডো সেনা লাফিয়ে নামলো। তারা পুরো ঘাট কর্ডন করে ফেলল। আসলাম, জাহিদ, রাবিয়া এবং রফিক কালাকে হাঁটু গেড়ে মাটিতে বসিয়ে দেওয়া হলো। জাহিদ ভয়ার্ত চোখে চারিদিকে তাকাচ্ছে। জীবন ও ত্রিধা তখনও ঝোপের আড়ালে। স্যার, আমাদের মারবেন না, আমরা তো সাধারণ ব্যবসায়ী, এই ঘাটে শুধু মাছের ব্যবসা হয়। রাবিয়া বেগম ভয়ে কাঁপতে কাঁপতে ইন্সপেক্টর কবিরের দিকে তাকিয়ে বলল, কবির সাহেব, কিছু একটা করুন, আপনার পুলিশ ফোর্সকে ডাকুন। কবির মাটিতে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলল, রাবেয়া ভাবি, মুখ বন্ধ রাখুন। এরা লোকাল পুলিশ না, এরা সেনাবাহিনী স্পেশাল কমান্ডো স্কোয়াড। এদের সামনে কথা বললে সোজা উপরে পাঠিয়ে দেবে। আমাদের অপরাধটা কি স্যার? আমাদের বসের সাথে তো পুরমহলের সবার ভালো যোগাযোগ আছে। ঠিক তখনই কমান্ডোদের মাঝখান থেকে বুলেট প্রুফ জ্যাকেট পরা মেজর তারেক অত্যন্ত গম্ভীর মুখে হেঁটে সামনে এলেন। তার হাতে একটা ওয়্যারলেস সেট। আসলাম চৌধুরী, আপনার বস গত রাতেই বর্ডারে আমাদের সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। আর আপনার যে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানের রাজত্ব গড়ে তুলছেন তার শেষ চ্যাপ্টার আজ এখানেই ক্লোজ হবে। ত্রিধা ঝোপের আড়ালে জীবনের হাত ধরে ফিসফিস করে বলল, জীবন ভাইয়া, আর্মি এসে গেছে। এবার এই রাক্ষসগুলো শাস্তি পাবে। চলুন আমরা লুকিয়ে এখান থেকে বাবার ঘরে চলে যাই, না হলে জাহিদ আমাদেরও ফাঁসিয়ে দেবে। জীবন ত্রিধার দিকে তাকিয়ে এক অদ্ভুত রাজকীয় হাসি হাসল। তার কণ্ঠস্বর এখন আর সেই ভীতি কেরানির মতো নয়। ত্রিধা,
আর লুকানোর সময় নেই, এবার অন্ধকারের পর্দা সরানোর সময় এসেছে। ত্রিধাকে স্তব্ধ করে দিয়ে জীবন ধীর পায়ে ঝোপের আড়াল থেকে বের হয়ে সরাসরি ঘাটের মাঝখানে এসে দাঁড়ালো। জীবনের পরনে সেই ছেঁড়া ফতুয়া আর সাধারণ জিন্স, কিন্তু তার হাঁটার ভঙ্গি আর চোখের চাহনি এক মুহূর্ত বদলে গেছে। ওই মালি, ওই ভিখারি, তুই এখানে কি করছিস? স্যার, এই কুত্তার বাচ্চাটাই আমাদের সব গোপন খবর পুলিশকে দিয়েছে। ওরে আগে গুলি করুন। অপায়ের ছেলে, তুই আমাদের ধ্বংস করতে এসেছিস? তোর মতো ভিখারিকে আমি 12 বছর আগে লাথি মেরে তাড়িয়েছিলাম, আজকেও তোকে শেষ করব। কবির সাহেব, এই জীবনটার জন্যই আজ আমাদের এই দশা। কিন্তু ঘাটের দৃশ্য এক সেকেন্ডের মধ্যে পাল্টে গেল। জীবন আহমেদ যখন মেজর তারেকের দিকে এগিয়ে গেলেন, তখন মেজর তারেক এবং উপস্থিত ডজনখানেক সশস্ত্র কমান্ডো সেনা একসাথে সোজা হয়ে দাঁড়িয়ে জীবনের দিকে তাকিয়ে এক নিখুঁত এবং বজ্রকঠিন মিলিটারি স্যালুট ঠুকলেন। উচ্চস্বরে পুরো ঘাট কাঁপিয়ে বলল, স্যালুট টু দ্য চিফ। অপারেশন ব্ল্যাক ডট সাকসেসফুল, স্যার। অল 3 idiots, arms, hands, smugglers are under our control. কর্নেল জীবন আহমেদ, স্যার। চারিদিকে যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। মেঘনা নদীর বাতাসও যেন থমকে দাঁড়ালো। রাবিয়া বেগমের মুখের কথা পেটে সিথিয়ে গেল। আসলাম চৌধুরীর হাতে চুরুট মাটিতে পড়ে গেল। আর জাহিদ হাঁ করে জীবনের দিকে তাকিয়ে রইল, যেন সে কোনো ভূত দেখছে। জিভা শুকিয়ে যাওয়া গলায় তোতলাতে তোতলাতে, কর্নেল, এই ভিখারিটা আর্মি কর্নেল। রাবিয়া বেগম চোখ দুটো কপালে তুলে অস্পষ্ট স্বরে বলল, কি শুনছি? জীবন সেনাবাহিনীতে, তাও এত বড় অফিসার? কবির ভয়ে কাঁপতে কাঁপতে নিজের টুপি মাটিতে ফেলে দিয়ে বলল, ওরে বাবারে, যে কর্নেল জীবন আহমেদ, এর ভয়ে আমরা কাঁপছিলাম, সে এতক্ষণে আমাদের ঘরের ভেতরে চাকর সেজে বসেছিল। আমরা তো জ্যান্ত কবর হয়ে গেলাম। ত্রিধা ঝোপের আড়াল থেকে ধীরে ধীরে বের হয়ে এলো। তার চোখ দিয়ে অনবরত জল পড়েছে, কিন্তু মুখে এক পরম তৃপ্তির হাসি। সে মনে মনে ভাবল, আমি জানতাম আমার জীবন ভাইয়া কোনো সাধারণ মানুষ হতেই পারে না। ও আমার দেশের বীর সৈনিক। ঠিক তখনই হুইল চেয়ারে করে জীবনের পঙ্গু বাবা আশরাফ চৌধুরীকে ঘাটে নিয়ে এলেন বুড়ো রহমত আলী আর রেশমা। জীবনের বাবার চোখে জল আজ আর কষ্টের নয়, তা ছিল এক গর্বিত পিতার আনন্দের জল। আল্লাহু আকবার। ছোট বাজান, আমার দেশের বড় অফিসার। ও রাবেয়া, ও আসলাম, চোখ খুলে দেখ, তোদের অবহেলার ছেলে আজ তোদের অহংকার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। জীবন বাবার হুইল চেয়ারের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। বাবার হাত দুটো নিজের কপালে ঠেকে শান্ত কিন্তু ইস্পাত কঠিন গলায় বলল, বাবা, 12 বছর আগে এই রাবেয়া আর আসলাম আমাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আজ তোমার সেই অবহেলিত ছেলে শুধু নিজের প্রতিশোধ নেয়নি, এই দেশের মাটি থেকে এই অপরাধীগুলোকে উপড়ে ফেলেছে। আশরাফ চৌধুরী কথা বলতে না পারলেও জীবনের মাথায় নিজের কাঁপা কাঁপা হাতটা রাখলেন। ওনার চোখে আজ এক পরম শান্তির ছায়া। জীবন উঠে দাঁড়িয়ে রাবেয়া, আসলাম আর জাহিদের সামনে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠস্বর এখন বজ্রের মতন শোনালো, রাবেয়া বেগম, জাহিদ, তোমরা ভেবেছিলে আমার বাবাকে স্লো পয়জন দিয়ে দলিল জাল করে সব সম্পত্তি নিয়ে পালাবে। জাস্ট লুক অ্যাট দিস। জীবন নিজের পকেট থেকে সেই আসল দলিলের কাগজগুলো বের করে বাবার হাতে দিল। জীবন ইন্সপেক্টর কবিরের দিকে তাকিয়ে বলল, কবির সাহেব, আইনের যে পোশাকটা আপনি পরে আছেন সেটা আজ থেকে আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হতে যাচ্ছে। মেজর তারেক, এদের সবাইকে প্রিজম ভ্যানে তোলো। কোর্ট মার্শাল আর যাবজ্জীবন কারাদণ্ড এদের জন্য অপেক্ষা করছি। জাহিদ জীবনের পা চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, জীবন ভাই, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি, আমি তোমার ছোট ভাইয়া, আমাকে জেলে পাঠিও না। জীবন এক ঝটকায় জাহিদের হাত সরিয়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, জাহিদ, যখন আমার বাবার গায়ে হাত তুলেছিল তখন আমি তোমার ভাই ছিলাম না। দেশের শত্রু আর পিতার শত্রুর কোনো ক্ষমা নেই। টেক দ্যাম এওয়ে। কমান্ডোরা যখন রাবেয়া, আসলাম আর জাহিদকে টেনে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাচ্ছিল, তখন ত্রিধা চৌধুরী এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল। তার বাবা আসলাম চৌধুরীও গ্রেপ্তার হয়েছে।
জীবনের বুকটা ত্রিধার জন্য কেঁদে উঠল। সে ধীর পায়ে ত্রিধার সামনে গিয়ে দাঁড়ালো। ত্রিধার চোখের জল মুছে দিয়ে নরম গলায় বলল, ত্রিধা, তুমি আমাকে ঘৃণা করছো না তো? তোমার বাবাকেও আমি ছাড়িনি। একজন সৈনিকের কাছে দেশের দায়িত্ব সবার আগে। ত্রিধা জীবনের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলল, না জীবন ভাইয়া, আমি গর্বিত যে আমি আপনার মতো একজন বীরকে ভালোবেসেছি। আমার বাবা অন্যায় করেছে, তার শাস্তি হওয়া উচিত। আপনি শুধু আপনার পরিচয়টা আমার কাছে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। জীবন ত্রিধাকে নিজের বুকে শক্ত করে আগলে রেখে মেঘনা নদীর উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে মনে মনে বলল, রক্তঋণ শোধ হয়েছে, এবার এক নতুন সকালের শুরু। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আরাফাত আহমেদ লেখা গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।